স্যার মিডে 30-এ কত এর নিচে পাইলে আসলে ইমপ্রুভমেন্ট দেওয়া উচিত? উচিত তো তোমার উপর, তুমি কি গেট চাও তোমার উপর সেটা উচিত নির্ভর করে, কিন্তু দেয়া যায় হচ্ছে 15 নিচে পাইলে। স্যার 12 স্যার নিচে ফাইনালে কি ইমপ্রুভমেন্ট দেওয়া যায় আচ্ছা, স্যার? আমি না, স্যার ফাইনালে উচিত কোনো বলছি ইমপ্রুভমেন্ট আসলে। কি তুমি কি চাচ্ছ? যে স্যার আমি ফাইন আমি 19 পাইছি, তো এখন তুমি দিতে পারবে না? আচ্ছা, তো আমরা তাহলে আমাদের টপিকে চলে যাই। আমাদের হচ্ছে যে মানে আজকে যেখান থেকে পড়ানো শুরু করতেছি তার আগ পর্যন্ত হচ্ছে ক্লাস টেস্টের সিলেবাস। দ্যাট মিন্স 15 পৃষ্ঠা পর্যন্ত ক্লাস টেস্টের সিলেবাস, যেটা ক্লাস টেস্ট হবে 29 তারিখে। স্যার এখানে কি কি থাকবে? গুগল ফর্মে এক্সাম, যেহেতু এখন সব ক্লাস টেস্টই, সো গুগল ফর্মে যা যা থাকে তোমার সেটা তো তোমরা জানোই। আচ্ছা, আমরা তো তাহলে পড়াশোনায় যাই। সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। আচ্ছা, নিউক্লিয়ার রিঅ্যাকশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন, আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। তো নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনটা কি? নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনটা হচ্ছে এমন একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন প্রসেস যে প্রসেসে একটা হেভি নিউক্লিয়াস when bombarded with a neutron, যখন একটা হেভি নিউক্লিয়াসকে একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয়, splits into smaller parts, সেটা স্মলার পার্টে হচ্ছে স্প্লিট হয়ে যায়, ভাগ হয়ে যায়, often producing free neutrons, এবং স্মলার পার্টে ভাগ হয়ে যায় এবং কিছু একের অধিক মানে দুইটা তিনটা ফ্রি নিউট্রন তৈরি করে, এবং রিলিজিং হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, এবং বিশাল অ্যামাউন্টের একটা এনার্জি তৈরি করে। ঠিক আছে, তো ফিশন রিঅ্যাকশনটা কি? ফিশন রিঅ্যাকশন হচ্ছে একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন প্রসেস, যে প্রসেসে একটা হেভি নিউক্লিয়াস বোম্বার্ড বাই অ্যান নিউট্রন, যেটাকে একটা নিউট্রন দ্বারা বোম্বার্ড করা হয়, এবং বোম্বার্ড হওয়ার ফলে সেই হেভি নিউক্লিয়াসটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সেগুলো স্মলার পার্টে পরিণত হয়, এবং সাথে একাধিক ফ্রি নিউট্রন উৎপন্ন করে, এবং এই সবগুলোর সাথে সাথে একটা বিশাল পরিমাণে একটা শক্তি রিলিজ করে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নিউট্রন যখন একটা হেভি নিউক্লিয়াসকে আঘাত করবে, তখন এই যে এই হেভি নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে ক্রিপ্টন আর বেরিয়ামে কনভার্ট হয়েছে, এবং একই সাথে তিনটা নিউট্রন বের হয়ে গেছে। মানে একটা নিউট্রন দিয়ে আঘাত করছে, এখানে তিনটা নিউট্রন বের হয়েছে, বেরিয়াম বের হয়েছে, ক্রিপ্টন বের হয়েছে, আর এর সাথে একটা বড় অ্যামাউন্টের শক্তি বের হয়ে আসে। So when a uranium nucleus is bombarded by a high energy neutrons or protons or deuterons, the fission takes place. This reaction can be represented as, দেখো ইউরেনিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 92 আর পারমাণবিক ভর হচ্ছে ভর হচ্ছে 235। 235। আচ্ছা, এটাকে যদি একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয়, নিউট্রনের শুধুমাত্র কি আছে, 1। ঠিক আছে, 1 হচ্ছে একটা ভর। তো এটাকে যদি আঘাত করা হয় তাহলে দেখো কি হচ্ছে, এখানে বেরিয়াম আসছে আর ক্রিপ্টন আসছে, সাথে তিনটা নিউট্রন আসছে আর হিউজ পরিমাণ এনার্জি আসছে। তো একটু ক্যালকুলেট করে দেখো, 235 প্লাস 1 236, এখানেও তাই হবে, 141 প্লাস 92 প্লাস 3 কত হয়? 246 না? 3 তো 236 236 স্যার। 36, 36 236। 236। আচ্ছা, আর নিচে হচ্ছে কত? 92। দেখো এখানেও 92 আছে, 56 36 92। ঠিক আছে, আর এখানে হচ্ছে হিউজ অ্যামাউন্টে একটা এনার্জি উৎপন্ন হয়। এই এনার্জিটাই হচ্ছে আসলে বিভিন্ন মানে বেরিয়াম আর ক্রিপ্টন করতে আসলো স্যার? এই যে ইউরেনিয়াম বাইঙ্গা বেরিয়াম ক্রিপ্টন হচ্ছে, ওর মধ্যে কি থাকে স্যার? ওর মধ্যে থাকে না। তাইলে তো নিউক্লিয়ার রিঅ্যাকশনটাই হচ্ছে এরকম, যখন নিউক্লিয়ার রিঅ্যাকশন হয় তখন একটা মৌল কনভার্ট হয়ে অন্য মৌলে কনভার্ট হয়, একটা মৌল ভেঙে গিয়ে অন্য একটা মৌল পরিণত হয়। এর প্রসেসটা কি স্যার? স্যার এখানে নিউট্রন দ্বারা আঘাতটা কেমনে করা হয়? আচ্ছা, নিউট্রন দ্বারা আঘাত এটা অনেক সময় ন্যাচারালি হয়, আবার অনেক সময় হচ্ছে ধরো তোমার আর্টিফিশিয়ালি করা হয়, যেমন এই যে সকল ধরনের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যেগুলা এই যে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে, রূপপুরেও যেটা হচ্ছে, সকল
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যেটা করা হয় যে এই নিউট্রন এগুলাকে বলা হয় ফার্স্ট নিউট্রন। এই ফার্স্ট নিউট্রন দিয়ে আহ, মানে একটা মেকানিজম করা আছে যে ধরো এইখানে একটা ইউরেনিয়াম থাকবে, এই পাশে হচ্ছে একটা থাকবে, নিউট্রন থাকবে। তো এখান থেকে এটা স্ট্রাইক করা হবে, মানে এটার ওই টাইপের আছে, সেটআপ আছে যে সেটআপ দিয়ে এই পাশ থেকে স্ট্রাইক করা হয়। স্ট্রাইক করলে ওই পাশে গিয়ে ওই ইটাকে আঘাত করে, ইউরেনিয়ামকে আঘাত করে। তো ইউরেনিয়ামকে স্যার আঘাত করবে। ইউরেনিয়াম আর হচ্ছে হ্যাঁ, ইউরেনিয়াম নিউট্রনের মধ্যে এর মধ্যে কি স্যার বেরিলিয়াম আর ক্রিপ্টন স্যার মধ্যে থাকে নাকি স্যার? বুঝলাম না স্যার। ব্যাপার যেটা হচ্ছে কি, তুমি যে কেমিস্ট্রির যে রিঅ্যাকশন করতে না, যে জি স্যার। ক্যালসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি হয়, ক্যালসিয়াম অক্সাইড হয়। জি স্যার, হাইড্রোজেন এরকম আর স্যার। সালফেট যোগ হয়ে সালফিউরিক অ্যাসিড হয়। হ্যাঁ জি স্যার। নিউক্লিয়ার রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা হয় ওগুলো ছিল কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল রিঅ্যাকশনে একটা মানে তারা বন্ড গঠন করে অন্য একটা জিনিস তৈরি হতো। আর নিউক্লিয়ার রিঅ্যাকশনে যেটা হয়, নিউক্লিয়ার রিঅ্যাকশনে একটা মৌল ভেঙে আরেকটা মৌল হয়, কিন্তু এই জিনিসটাও এমন ভাবে হয় যেন আগের যে মৌল ছিল সেই মৌলের যে পারমাণবিক ভর আর পারমাণবিক সংখ্যা থাকে সেটা ওই নতুন মৌলের মধ্যে এমন ভাবে ডিস্ট্রিবিউট হয় যেন সেটা সমান, মানে সমান হয়ে যায়। ঠিক আছে? স্যার তাহলে তো এটা পরবর্তী ক্রিপ্টন আর ওয়ার বেরিলিয়াম সমান করে বা ইউরেনিয়াম তৈরি ওরও করা ভিন্ন হয়ে যায়। পসিবল? একজন বলো। স্যার পরবর্তীতে বেরিলিয়াম আর ক্রিপ্টন দ্বারা কি ইউরেনিয়াম না, বানানো পসিবল? পরবর্তীতে এটা আর পসিবল না। নিউক্লিয়ার রিঅ্যাকশন এটা যখন হয়ে গেছে এটা স্বাভাবিক হয়ে যাবে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে কি, সব ইউরেনিয়ামকেও তুমি নিউট্রন দ্বারা যদি আঘাত করো তাইলে সেটা হবে না। ঠিক আছে, কিছু কিছু ব্যাপার আছে। আচ্ছা, তোমাদের আমি একটু স্যার আমার একটা জিনিস জানার আছে স্যার। বলে ফেলো। স্যার আমরা যে সোলার সিস্টেম ইউজ করি স্যার, সোলার সিস্টেমে তো আলোক তরঙ্গের মাধ্যমে এটাকে আমরা এই চার্জে রূপান্তরিত হয় স্যার। এই কাজটা কিভাবে হইতেছে স্যার? এটা কি ওই যে নিউটনের আঘাতের কারণে কি হচ্ছে স্যার? না না, সোলার সিস্টেমে এই টাইপের কোনো ব্যাপার নাই। মানে সোলারে যেটা হয়, সোলারে মানে সোলার সিস্টেম বলতে তুমি কি যে এই ফটো ইলেকট্রিক ইফেক্টের কথা বলতেছো? জি স্যার। জি স্যার। ফটো ইলেকট্রিক ইফেক্ট অন্য ঘটনা ঘটে। ওইখানে যেটা হয় যে ধরো তুমি উপর থেকে যখন একটা লাইট আসে, সেই লাইট এসে ধরো কোনো একটা মেটালের উপর পড়লো। মেটাল গুলো আসলে কেমন থাকে, মেটাল যে কোনো একটা মেটালের কথা বলো তো, ধরো সোডিয়ামের চারপাশে যে ইলেকট্রন গুলা থাকে, ইলেকট্রন গুলার মানে কেমন থাকে বলো তো? সোডিয়ামে কয়টা ইলেকট্রন থাকে? সোডিয়ামে 11টা। 11টার মানে কম্বিনেশন কি, কনফিগারেশন কি? 11টা কম্বিনেশন হচ্ছে 2 6 আর হচ্ছে 2 8 1। 2 8 1, সরি 2 দুই 8 1। হ্যাঁ। এখন এই বাইরের পথে যে একটা ইলেকট্রন আছে ও তো চাই যে আরেকজনের কাছে চলে যাবে। জি স্যার। বাইরে থেকে যখন ওই ফোটন আসে, ফোটন এসে ওই ইলেকট্রনকে যখন একটু এনার্জি দেয়, ও তখন পাখাতে গজায় যায়, ও তখন ওখান থেকে বেরিয়ে যায়। মানে আমরা তো এটাও জানি যে একটা কক্ষপথে থাকা কোন একটা ইলেকট্রনকে তুমি যদি দাও, এনার্জি দাও, তখন সে কি করবে? লাফ দিবে। সে লাভ দিবে। তো স্বাভাবিকভাবে ও তখন লাফ দিয়ে বেরিয়ে যায়। আর স্যার আর একটা জিনিস, এইভাবে যদি ইলেকট্রন বের হয়ে যেতে থাকে তাহলে তো স্যার একটা পর্যায়ে দেখা গেছে যে আমাদের যে অবস্থানে যেই অবস্থাটা থাকে, যে সারফেসটা, সেই সারফেস সে পূর্ণরূপ সেই অবস্থাটা থাকবে না, সেটা তো আস্তে আস্তে তো নিষ্ক্রিয় হয়ে যাবে না স্যার? ধরো তুমি যদি একটা মেটাল ব্লক নাও, সেই মেটাল ব্লকে কি একটা ইলেকট্রনই থাকে? মানে মেটাল ব্লকে তো অনেক 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 কোটি কোটি ইলেকট্রন থাকে। হ্যাঁ, তো সবগুলা থেকে এরকম করে আসবে। তো একটা পর্যায়ে গিয়ে তুমি যেটা বলছো সেটা হইতে পারে। আবার এমনও হইতে পারে যে ধরো ওই ইলেকট্রনটা যখন বেড়ে যাচ্ছে ওইটা কিন্তু আবার ঘুরে ঘুরে আবার ওইটা পাশে একটা কানেকশন থাকে না? জি স্যার। তার মানে কি ইলেকট্রনটা ঘুরে আবার কোথায় যায়? আগার পূর্বের অবস্থায় ফিরে আসে পূর্ব অবস্থায় ফেরত কোনো আসে। না কোনো ভাবে। এর মাঝখানে কি হয়? এর মাঝখানে হচ্ছে একটা ইলেকট্রনের ফ্লো হয়, আর ইলেকট্রনের ফ্লোটাই হচ্ছে আসলে কারেন্ট। কারেন্ট। জি স্যার, বুঝতে পারছি। এরকম। আর ওইটার সাথে এটার আসলে কোনো সম্পর্ক নাই। ওইটা হচ্ছে নর্মাল একটা জিনিস, আর এটা হচ্ছে পুরোপুরি একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন। তো আমি দাঁড়াও একটু তোমাদেরকে একটু চেষ্টা করতেছি একটা জিনিস দেখাইতে।
কিন্তু এই ফাইলটা আনফরচুনেটলি আমার কাছে এই মোমেন্টে নাই। স্যার এই যে পারমাণবিক যেসব চুল্লি আছে স্যার এইগুলো কি স্যার এইভাবে করে স্যার? হ্যাঁ, পারমাণবিক চুল্লিতে এভাবেই করে। তো আনফরচুনেটলি আমার কাছে ওই ফাইলটা নাই। ওই ফাইল থাকলে আমি তোমাদের একেবারে ডিটেল দেখাইতে পারতাম যে এই যে এইগুলা যেগুলো আছে, এইগুলা একটা আলাদা নাম আছে, এটা হচ্ছে ফিশ, মানে এগুলাকে ফিশাইল ম্যাটেরিয়াল বলা হয়। তো ফিশাইল ম্যাটেরিয়াল সবগুলো আসলে ফিশাইল ম্যাটেরিয়াল না। যেমন এটা ইউরেনিয়ামের তো অনেকগুলো আইসোটোপ আছে না, যেমন এটা 235, 238ও আছে কিন্তু ইউরেনিয়াম আছে না? 238 ইউরেনিয়ামকে তুমি যতই নিউটন দিয়ে আঘাত করো সেটা হবে না, কি বলে ভাঙবে না। এই ভাঙবে না। ঠিক আছে, তো তখন যেটা করা হয় আবার মানে এই টাইপের ব্যাপার আছে। তো একেবারে শুধুমাত্র 235 হইলে এবং সেটাকে যদি নিউটন দিয়ে আঘাত করো তাহলেই সেটা হচ্ছে মানে সেটাই হচ্ছে আসলে নিউক্লিয়ার রিঅ্যাকশনের জন্য উপযুক্ত, এবং তখন বেরিয়াম বের হয়, ক্রিপ্টন বের হয়। ঠিক আছে, এবং অনেক সময় এটা বেরিয়াম ক্রিপ্টন না হয়ে অন্য আরো দুইটা কাছাকাছি মৌল হয়, এখানে জেনন হয় আর এখানে হচ্ছে অন্য একটা হয়, এবং সেক্ষেত্রেও তুমি দুইটা যোগ স্যার করলে এটা সম্ভব। তাহলে কি স্যার মানে হ্যাঁ। মৌল দ্বারা হবে স্যার? হ্যাঁ, ইউরেনিয়াম কি তাহলে আমরা এই 235 যে নাকি আরো কিছু আছে স্যার? এটাই শুধু মানে এর জন্য ব্যবহার করব না, না, নিউক্লিয়ার আরো আছে, ফিশন? আরো কিছু মানে এসব ফিশাইল ম্যাটেরিয়াল আছে যেসব ম্যাটেরিয়াল দিয়ে আমরা মানে নিউক্লিয়ার রিঅ্যাকশন করতে পারি। এবং এই আতিক যেটা জিজ্ঞেস অবশ্যই টেলিস্ট্রিম মৌল লাগবে স্যার, নয় তো? হ্যাঁ, অবশ্যই হ্যাভি নিউক্লিয়াস লাগবে। ঠিক আছে, যেগুলোর পারমাণবিক ভর 92 বা তার বেশি, বা এর স্যার কাছে। হিলিয়াম 2+ দিয়ে হবে না স্যার? হিলিয়াম 2+ দিয়ে কি করবা? স্যার এই জ্বালানি শক্তি এইভাবে রিঅ্যাকশন স্যার? না, 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 এটা হবে না স্যার এটা নাকি এটা খুবই ছোট। তেজস্ক্রিয় স্যার, আমি একটা শুনলাম এই ইউরেনিয়াম থেকে অনেক বেশি তেজস্ক্রিয় হিলিয়াম 2+। না, হিলিয়াম 2+ তুমি আসলে যেটা শুনছো সেটা আমি তোমার দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, তো এই রিঅ্যাকশন গুলা নরমালি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হয়। তারপরে হচ্ছে পারমাণবিক বোমা যে বানায় সেই বোমাতে এই রিঅ্যাকশন ঘটে। ঠিক আছে, এবং এইটার একটা মারাত্মক জিনিস সেটা কি সেটা আমি তোমাকে বলি। সেটাকে বলা হয় এই নিউক্লিয়ার রিঅ্যাকশনকে বলা হয় নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন। কেন চেইন রিঅ্যাকশন বলা হয়? কারণ এই রিঅ্যাকশন যদি একবার শুরু হয় পরে চলতেই থাকে। তোমার আর কোনো এনার্জি দেওয়া লাগবে না, কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। এবং এবং পাওয়ার এবং চিন্তা করো যে প্রত্যেকবার এখানে এনার্জি যদি 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি তৈরি হয়, তাহলে কি হইতে পারে দেখো। নিউটন দ্বারা ইউরেনিয়ামকে আঘাত করলাম, কি বের হইলো? 3টা নিউটন বের হইলো, আর সাথে যে ক্রিপ্টন বেরিয়াম বের হইলো, ওগুলা হিসাব বাদ দেই আমরা। ঠিক আছে, তো 3টা নিউটন বের হয়েছে, এই 3টা নিউটন তখন কি বসে থাকবে? ওরা গিয়ে আরো 3টা ইউরেনিয়ামকে ধরবে। তো ওরা গিয়ে যে আরো 3টা ইউরেনিয়ামকে ধরে, তাহলে সেখান থেকে কি হবে? মানে 1 থেকে 3টা নিউটন বের হয়েছে, এই 3টা নিউটন থেকে কি হবে? আরো 9টা নিউটন বের হবে, তাই না? কারণ এই নিউটন Sorry. গিয়ে 3টা নিউটন বের করবে, এই নিউটন 3টা নিউটন বের করবে, এই নিউটন আরো 3টা নিউটন বের করবে, ওইখান থেকে আরো 9টা বেরোবে। তার মানে এখানে 1 থেকে 3টা রিঅ্যাকশন হচ্ছে, 3টা থেকে 9টা রিঅ্যাকশন হচ্ছে। এই 2 to 9টা, the power n স্যার। হ্যাঁ, এটা ইয়া সেই 9টা নিউটন গিয়ে আবার কি বলে 9টা ইউরেনিয়ামকে ধরবে, সেখান থেকে 27টা নিউটন বেরোবে, মানে 27টা রিঅ্যাকশন হবে। তাহলে প্রত্যেকটা জায়গায় যদি 200 মেগা ইলেকট্রন ভোল্ট করে এনার্জি তৈরি হয়, তাহলে চিন্তা করো যে এই জায়গাতে মানে এই রিঅ্যাকশনটা হবে সেইখানকার অবস্থাটা কি হবে। তো এই রিঅ্যাকশন এভাবে ক্রমাগত চলতেই থাকে। এই জন্য বাকি ইউরেনিয়াম গুলা কই পায়, এগুলা দেওয়া থাকে নাকি? কোন একটা জায়গায় কি আর একটা ইউরেনিয়াম দেয়া যায়? মানে তুমি যখন কোনো একটা জায়গায় ইউরেনিয়াম রাখবা, সেখানে তো আর তুমি একটা দিতে পারবা না একেবারে। মানে একটা কি বের করতে পারবা একটা নিউক্লিয়াস? না স্যার। এর অধিকই থাকবে। তো এই জন্য যেটা করা হয়, এখানে এক ধরনের ইউজ করা হয়, কি বলে মডারেটর ইউজ করা হয়, বা এমন একটা সিস্টেম করা হয় যে এই নিউট্রন গুলাকে মানে মডারেটর ইউজ করে, সেই মডারেটর করে কি এই নিউট্রন গুলাকে শোষণ করে ফেলে। ধরো এখান থেকে একটা রিঅ্যাকশন হয়েছে, তো তারপরে যে 3টা নিউটন বেরোবে ওই 3টা নিউটনকে সে শোষণ করে নিয়ে যাবে একপাশ, সে তাইলে আর নতুন রিঅ্যাকশন করতে পারবে না। ঠিক আছে, তারপরে এইভাবে করে আসলে এই রিঅ্যাকশন গুলাকে কন্ট্রোল করা হয়। তো কন্ট্রোল রিঅ্যাকশন যখন হয়, সেটাই হচ্ছে আসলে এই যে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলে কন্ট্রোল রিঅ্যাকশন করি।
আর ইসে যেটা হয়, ওই পারমাণবিক বোমার ক্ষেত্রে যেটা হয়, সেখানে আর কন্ট্রোল হয় না, সেটা হয় আনকন্ট্রোল রিয়াকশন, মানে যতক্ষণ হওয়ার কথা হইতেই থাকবে। তো এই জন্য পারমাণবিক বোমা হচ্ছে এত বেশি ডেঞ্জারাস। আর পারমাণবিক রিঅ্যাক্টরে যদি কোনোভাবে এটা কোনোদিন কন্ট্রোল হারিয়ে ফেলে, তখন সেটা অনেক ডেঞ্জারাস হয়ে যাবে। ঠিক আছে, স্যার এই ধরনের রিঅ্যাকশনকে বলা হয় নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন। হ্যাঁ বলো। এখানে একটা আমার কোশ্চেন থাকে স্যার, যখন আমরা খোলা এনভায়রনমেন্টে চেইন রিঅ্যাকশনটা হইতে থাকে স্যার, তখন তো একটা এরিয়া পর্যন্ত কি এটা থেমে যাওয়ার কথা, কিংবা যে খোলা এনভায়রনমেন্টে তো এটা ওইরকম ভাবে করার কথা না, যে একটা আবদ্ধ পাত্রে যেভাবে করবে খোলা, রিঅ্যাকশনটা। না দেখো খোলা এনভায়রনমেন্টে এই রিঅ্যাকশন কেমনে হবে? না, যেমন ওই যে বোমটার কথা বললাম স্যার, যেমন বোমটা যখন ব্লাস্ট হলো, তো নির্দিষ্ট যে এরিয়াটা, এই এরিয়াটা থেকে তো নিউক্লিয়ার বোম তো হচ্ছে শুধু চেইন রিঅ্যাকশন করতেই থাকে, কিন্তু খোলা এনভায়রনমেন্টে এটা কিভাবে করতেছে? কারণ না দেখো, বোমের রিঅ্যাকশনটা কিন্তু তোমার, ধরো তুমি যে বোম বানায় দিচ্ছ সেটার ভেতরেই হওয়া শুরু হবে শুরুতে। ঠিক আছে, ধরো তুমি একটা বোমের শেপ যদি আমরা আঁকি এরকম, এরকম একটা বোমের শেপ, তো সেখান থেকে আস্তে আস্তে রিঅ্যাকশন শুরু হবে। তো একটার পর একটা রিঅ্যাকশন তো চলবে এখানেই, কিন্তু সেটার ইফেক্ট গিয়ে পড়বে চারপাশে। এবং প্রত্যেকবার যদি তোমার ধরো 200 মেগা ইলেকট্রন ভোল্ট করে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিগুলো হলো যাবে আশেপাশে, যাইতে হবে না? 200 মেগা ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট। বিশাল শক্তি। আচ্ছা, তো এখন কাহিনী হচ্ছে যেটা, কাহিনী হচ্ছে এই যে এখানে এইটা হচ্ছে একেবারে অ্যাডভান্স পড়াশোনা। হ্যাঁ, এটা এটা তোমাদের আমার একটা সিলেবাসে। কোশ্চেন ছিল এই জায়গাতে স্যার, হ্যাঁ এই বলো বোমের যেটা বলো। যেটা স্যার, এই যে আর্টিফিশিয়াল ভাবে যে বমগুলো, বিশেষ করে যে হিরোশিমা বা নাগাসাকিতে যে বমগুলো মানে করা হয়েছে, নিউক্লিয়ার যে বমগুলো, এগুলো তাহলে স্যার কিভাবে মানে ইফেক্ট করেছিল? মানে এটা কি কোনো এরিয়া মানে করে দেওয়া হয়েছিল, মেনশন করে দেওয়া হয়েছিল? হিরোশিমা নাগাসাকিতে যে বোম বানাইছে, ওই বোম বানানোর আগে ওরা বুঝেও নাই যে এটা এত বেশি ডেঞ্জারাস হবে, হইলে এটা বানাইতো। হিরোশিমা নাগাসাকি হাইড্রোজেন বোমা ইউজ করছিল না স্যার? না এগুলাই। নিউক্লিয়ার বোমা। নিউক্লিয়ার। ঠিক আছে, তো ওরাও বুঝে নাই যে এই বোমা এত বেশি ডেঞ্জারাস হবে, হইলে ওরা এটা করতো না। ঠিক আছে, পরবর্তীতে ওরাও মানে ওইখানে জাপানকে অনেক বেশি সহায়তা করছে এই কারণে যে ওরা আসলে ভুল করে ফেলছে, মানে বেশি করে ফেলছে আর কি। তো এগুলো এইরকম বোমাই হয়তো ছিল। এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এখানে আমি একটা নিউক্লিয়াস ভাঙিয়া আমার এখানে কয়টা নিউক্লিয়াস ছিল? 2টা। এই জন্য এগুলোকে বলা হয় বাইনারি ফিশন। তো ইদানিং কালে কিছু গবেষণায় দেখা গেছে, এবং তাদের মধ্যে একটা গবেষণা হচ্ছে, মানে এই গবেষণার কাজগুলো আমি যতদূর জানি ইতালিতে হচ্ছে। তো সেখানে আমাদের ইউনিভার্সিটির আমাদের ডিপার্টমেন্টে এক স্যার, উনি ওনার পিএইচডি করে আসছে ওই টপিকের উপর। আর ডক্টর আসাদুজ্জামানকে চিনো তোমরা? ডক্টর আসাদুজ্জামান স্যার ক্লাস পাইছো বা ওনাকে চিনো? হ্যালো। না স্যার, আচ্ছা ডক্টর না আসাদুজ্জামান স্যার, স্যার। আসাদুজ্জামান স্যারের ক্লাস তো আমরা স্যার পাওয়ার পাইছি, কথা আমি বলছি। করতেছি স্যার। আচ্ছা, তো ডক্টর আসাদুজ্জামান স্যার কিন্তু এই ওনার রিসার্চের টপিক কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাকশন। জি স্যার, উনি একটা জার্নালও প্রকাশ করেছিল, আমি রিসেন্ট মনে হয় কয়েকদিন আগে দেখতেছিলাম। হ্যাঁ, ওনার অনেকগুলো জার্নালই আছে। তো তার মধ্যে রিসেন্ট যে জার্নালের যে পাবলিকেশন, সেই পাবলিকেশন বা উনি আসলে কাজ করছে নিউক্লিয়ার ফিজিক্সে, ওনার পিএইচডি নিউক্লিয়ার ফিজিক্সে এবং নিউক্লিয়ার রিঅ্যাকশন নিয়ে। উনি নিজে এসব রিঅ্যাকশন করে সেগুলোর যে রেজাল্ট আছে, সেই রেজাল্টের উপর ওনার পিএইচডি কাজ। তো উনি একটা ওয়েবিনারও দিছিল, তোমরা চাইলে ইউটিউবে হয়তো আছে, দেখতে পারো। তো সেইটা ছিল, সেটা কনসেপ্ট ছিল এরকম। রিসেন্টলি ওনার সাথে আমি একটা কাজও করছি, সেই কাজের মানে মানে এসটিআই আমাদের একটা পেপার হয়েছে, সেই পেপারটা ছিল এরকম যে এরকম একটা হ্যাভি নিউক্লিয়াসকে এরকম নিউট্রন যদি আঘাত করে, তো এখানে আসলে 2টা ফিশন ম্যাটেরিয়াল তৈরি না হয়ে 3টা তৈরি হয়। মানে এখানে 2টা হয়েছে না, 2টা হইলে এটাকে বলে বাইনারি ফিশন। তো যদি কোনো কারণে এখানে 3টা উৎপন্ন হয়, তখন কি হবে?
মানে 3টা উৎপন্ন হয়। তো গবেষণায় দেখা গেছে যে যদি 3টা উৎপন্ন হয় সেক্ষেত্রে এই পাশে এনার্জি আরো বেশি হয়, ঠিক আছে? তো ওই ধরনের রিয়াকশনকে বলা হয় টার্নারি ফিশন রিয়াকশন, ঠিক আছে? যদিও অনেকে এরকম বলে থাকে যে ব্যাপারটা হয়তো এরকমও হতে পারে, এবং এইগুলা তখন হ্যাভি হইতে হয়, আর অনেক হ্যাভি হইতে হয়। যদি অনেকে এরকম বলে থাকে যে ওই রিয়াকশন গুলা হয়তো এরকম রিয়াকশন যে বাইনারি রিয়াকশনই হয়, বাইনারি রিয়াকশনে আরেকটা ভাঙে আরেকটা বাইনারি হয়, তখন 3টা হয়। তবে যেটাই হোক সেখানে আসলে 3টা জিনিস চলে আসে আর কি। তো মানে 3টা ফিশন ম্যাটেরিয়াল উৎপন্ন হয় পরবর্তীতে। তো ওই ধরনের রিয়াকশনকে বলা হয় টার্নারি ফিশন রিয়াকশন। আর আমরা যেটা স্যার দেখতেছি এটা হচ্ছে বাইনারি ফিশন রিয়াকশন। হ্যাঁ বলো। স্যার বলতেছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে এইভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তো সেখানে তো স্যার হিউজ পরিমাণ সাউন্ড উৎপন্ন হওয়ার কথা, সেটা কিভাবে কন্ট্রোল করা হয়? না, সাউন্ড উৎপন্ন হয় না, বিপুল পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় আসলে। তো বিপুল পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, তো সেই তাপ শক্তি টাকে হচ্ছে ধরো দেখবা সব বিদ্যুৎ কেন্দ্রের পাশেই থাকে নদী থাকে, কারণ এই যে আমাদের রূপপুর পাওয়ার প্ল্যান্টে কিন্তু পদ্মা নদীর পানি ইউজ করা হবে। তো ওইখানে হচ্ছে ওই পদ্মা নদীর পানি দেওয়া হবে। তো ওয়াটার রিয়েক্টর আসলে তো আমাদের আমাদের এটা হচ্ছে প্রেসারাইজড ওয়াটার রিয়েক্টর। তাহলে বোমা যখন ফেলে তখন কি খুব একটা সাউন্ড হয় না? আচ্ছা, স্যার হ্যাঁ এইরকম রিয়াকশন স্যার এটাকে থামানো যায় স্যার? হ্যাঁ থামানো যায়। আচ্ছা, বোমার সাউন্ডটা হয়তো অন্য কোনো কারণে হয়, কিন্তু মানে রিয়েকশনের জন্য কোনো সাউন্ড হয় না আসলে, ঠিক আছে? তো স্যার যেটা এই যে হয় বেরিয়াম আর বেরিয়াম ক্রিপ্টন, এই দুইটা তো স্যার হচ্ছে পরবর্তীতে নতুন ভাবে নতুন মৌল তৈরি হয়ে যায়, তাই না? হুম এই দুইটা কি ব্যবহার করা যায় পরবর্তীতে? এই দুইটা ওইরকম কোনো ইউজ নাই, মানে ওরকম ভালো কোনো ইউজ নাই। আহ কারণ একটা জিনিস হচ্ছে কি এই দুইটা কোনোটাই কিন্তু না, রেডিঅ্যাক্টিভ না, বাট যেহেতু একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন থেকে এগুলো আসছে, সো এগুলো আসলে রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট হিসেবেই ফেলে দেওয়া হয়। এগুলো তো স্যার আমাদের পরিবেশের জন্য তো স্যার তাহলে মানে পরিবেশের জন্য ক্ষতিকর। ক্ষতিকর তো স্যার। তো এটা স্যার মানে কোনো ব্যাক ইউজ করা যায় না বা রিইউজ করা যায় না? নিউক্লিয়ার রিঅ্যাকশন থেকে যেসব জিনিসপত্র বের হয় ওগুলার ব্যাক ইউজ না করাটাই ভালো, বরং ওগুলাকে কিভাবে নিউক্লিয়ার মানে ওখানকার রেডিয়েক্টিভিটি শেষ হওয়া পর্যন্ত ওগুলাকে কিভাবে চাপা দিয়ে রাখা যায় বা এক জায়গায় প্রিজার্ভ রাখা যায় সেটা নিয়ে চিন্তা আসলে বেশি করে বিজ্ঞানীরা। আচ্ছা, এরপর হচ্ছে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন কি? নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন হচ্ছে ইজ আ নিউক্লিয়ার রিঅ্যাকশন in which two or more atomic nuclei collide at a very high speed and join to form a new type of atomic nucleus. নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন হচ্ছে এক ধরনের রিঅ্যাকশন যেখানে কি হয় দুইটা বা তার চেয়ে বেশি অ্যাটমিক নিউক্লিয়াই কোলাইড করে খুবই হাই স্পিডে এবং তারা জয়েন হয়ে নতুন একটা অ্যাটমিক নিউক্লিয়াস তৈরি করে। দেখো আগেরটা ছিল ফিশনে ছিল বড় একটা নিউক্লিয়াস ভেঙে দুই ভাগ হয়ে যাচ্ছে, আর এবার হচ্ছে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে দুইটা বা তার চেয়ে অধিক অ্যাটমিক নিউক্লিয়াস ছোট ছোট অ্যাটমিক নিউক্লিয়াস তারা কোলাইড করে এবং কোলাইড করার কারণে তারা হচ্ছে একটার সাথে একটা আটকে যায় বলতে তারা মিলে একটা নতুন অ্যাটমিক নিউক্লিয়াস তৈরি করে। তো ডিউরিং দিস প্রসেস ম্যাটার ইজ নট কনজার্ভড, এই প্রসেসে ম্যাটার কনজার্ভ থাকে না, because some of the matter of the fusing nuclei is converted to photons, এবং photons means energy। এখানকার কিছু কিছু মানে ম্যাটার এনার্জিতে কনভার্ট হয়ে যায়, যেমন এই রিঅ্যাকশনটা আসলে সূর্যের মধ্যে ঘটে, সূর্যের মধ্যে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন ঘটে। কি সেটা? যে হাইড্রোজেনের তো বিভিন্ন আইসোটোপ আছে তাই না? হাইড্রোজেন। আমি কি অন্য ক্লাসে যেতে পারি? হ্যাঁ যাও তুমি। প্রেজেন্টেশনটা স্যার কি হবে? প্রেজেন্টটা আমি দিয়ে দিব।
স্যার মনে থাকবে আপনার? আচ্ছা, হাইড্রোজেনের বিভিন্ন আইসোটোপ থাকে, জেনারেল হাইড্রোজেন, স্যার ডিউটেরন। মনে করে একটু দিয়ে দিয়েন স্যার। আচ্ছা দিব, তুমি যাও। জেনারেল হাইড্রোজেন, আর কি কি আছে আইসোটোপের নাম বলো তো? আসসালামু আলাইকুম স্যার। ডিউটেরন, আরেকটা হচ্ছে ট্রিটিয়াম, তাই না? জি স্যার। আচ্ছা, তো এরকম ধরো হাইড্রোজেনের দুইটা আইসোটোপ। হাইড্রোজেন কত? একটা হচ্ছে হাইড্রোজেনের সবগুলো পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, একটা ভর হচ্ছে 2 আর একটা ভর হচ্ছে 3। তার মানে কি এখানে নিউট্রন আছে হচ্ছে একটা, এখানে নিউট্রন আছে কয়টা? এখানে নিউট্রন আছে হচ্ছে দুইটা। দুইটা। তো এরকম দুইটা হাইড্রোজেন যদি পরস্পরের সাথে কোলাইড করে তাহলে কি উৎপন্ন হবে? হিলিয়াম উৎপন্ন হবে। ঠিক আছে, এবং সূর্যের মধ্যে এই রিঅ্যাকশনটাই হচ্ছে। সূর্যের মধ্যে হাইড্রোজেন গুলা একটার সাথে একটা যুক্ত হয়ে হিলিয়াম উৎপন্ন করতেছে এবং সাথে একটা নিউট্রন উৎপন্ন করে, এবং সেখানে বিপুল পরিমাণে এনার্জি উৎপন্ন হয়। মানে সূর্যের রিঅ্যাকশন তো এইটাই, সূর্য হচ্ছে কাঁচামাল হিসেবে হাইড্রোজেন গুলা যোগ হয়ে হিলিয়াম উৎপন্ন করে এবং সেক্ষেত্রে অনেক বেশি এনার্জি উৎপন্ন হয়। রাফি মনে হয় এই কথাই বলতেছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে উল্টা প্রসেস, যে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে একটা হিলিয়াম উৎপন্ন করে এবং খুব বিশাল পরিমাণ এনার্জি উৎপন্ন হয়। স্যার এটা কি ফিউশনের থেকে বেশি এনার্জি হয়? তোমার কথাটা বুঝতেছি না। স্যার এটা কি ফিউশনের থেকে বেশি এনার্জি উৎপন্ন হবে? হ্যাঁ, এখানে ফিশন থেকে বেশি এনার্জি উৎপন্ন হয়। হাইড্রোজেন বোমা বানায় হচ্ছে এইভাবে, এবং এটা কিন্তু আসলে মানে আমরা যদি ফিশন একটা রিঅ্যাকশন না জিনিস, করে, যে চাঁদের এই কোন এক জায়গা থেকে ইকো হচ্ছে রাফি থেকে। জি স্যার, হেডফোনটা খুলে আমাদের যে এই যে হ্যাঁ, হাইড্রোজেন বোমা বানায় এভাবে। আর আমরা যদি আসলে ফিউশন রিঅ্যাক্টর করতে পারি সেটা অনেক বেশি আমাদের জন্য ইফেক্টিভ হবে। কিভাবে? কারণ ইউরেনিয়াম একসময় শেষ হয়ে যেতে পারে, তো ইউরেনিয়াম যদি শেষ হয়ে যায় তাহলে ফিউশন রিঅ্যাকশন করা আমাদের জন্য টাফ। কিন্তু ফিউশন রিঅ্যাকশন করতে হয় হচ্ছে কাঁচামাল কি? আমার হাইড্রোজেন। তো হাইড্রোজেন পাওয়া কিন্তু খুবই সহজ, কারণ পৃথিবীতে পানির অভাব নেই। পানি থেকে হাইড্রোজেন বের করা খুবই সহজ। সো ফিউশন রিঅ্যাক্টরের যদি প্ল্যানিং করা যায় এবং সেই ফিউশন রিঅ্যাক্টর যদি আমরা করতে পারি তাহলে পৃথিবীতে কোনো এনার্জি ক্রাইসিস আর থাকবে না। জি স্যার। স্যার চায়নাতে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে স্যার প্রচুর তাপ উৎপন্ন করে। হ্যাঁ, এগুলো নিয়ে কাজ চলতেছে, একেবারে ফাইনালি কিছু হয় নাই, খ্যাত যেটা আর কি ইয়া করছে। চেষ্টা করা হচ্ছে আর কি। জি স্যার। স্যার এই বিক্রিয়াটা কি নিউক্লিয়ার থেকে সেভ হবে? এই বিক্রিয়াটা যেহেতু এখনো এভাবে করা হয় নাই, কিন্তু এটা এখানে যে সুবিধা যেটা, এখানে কিন্তু কোনো চেইন রিঅ্যাকশন হয় না, এটা একটা সুবিধা। এখানে তো কমে গেছে স্যার আস্তে আস্তে আরো। না, এখানে যেহেতু কোনো চেইন রিঅ্যাকশন নাই, সো একটা রিঅ্যাকশনই হবে। সো একটা রিঅ্যাকশন যদি হয়, সো কোনো মানে রিস্ক একটু কম। মানে ফিশন রিঅ্যাকশনে যেরকম ভয়ঙ্কর বারবার করতে হবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এখানে ওরকম। আর এখানকার কাঁচামালটাও তো সহজলভ্য, কথা আসতেছে না। পানি দিয়ে তুমি স্যার শক্তি বানাই স্যার শুনতে কথা পাচ্ছি বোঝা না, যায় না। আপনার নেটের সমস্যা হচ্ছে মনে হয়। জি স্যার। পানি দিয়েই তুমি হচ্ছে অনেক রিঅ্যাকশন করতে পারবা। তো আমরা যে বলি না পানি দিয়ে চলে নাকি, কোন একটা জিনিস পানি দিয়ে চলবে সামনে। তো এই হচ্ছে নিউক্লিয়ারের দুই ধরনের রিঅ্যাকশন। সো অনেকে একটা ভুল করো, সেটা হচ্ছে ফিশন আর ফিউশনকে গুলায় ফেলো। তো এটা একটু মনে রাখার একটা সহজ, আমি যেটা ইউজ করি। আপনার কথা শোনা হচ্ছিল না স্যার। আমার বের করে দিছিল। স্যার আপনি মিউট হয়ে গেছেন। মিস না, আমার বের করে দিছিল। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফিশন আর ফিউশন নিয়ে অনেকে গুলায় ফেলে দুইটা জিনিসটাকে একত্র, মানে ফিশনকে ফিউশন লেখে, ফিউশনকে ফিশন লেখে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তা আমি হচ্ছে একটা সময় এই জিনিসটা মনে রাখতাম যেভাবে, সেটা আমি তোমাদেরকে বলি। দেখো, ফিশন, ফিশন লিখতে কি আছে? এফ আই, এফ এর পরে আই। ফিউশন লিখতে হচ্ছে এফ এর পরে ইউ,
ইউ হচ্ছে একটা কিউবের মতো, যে এখানে কি করা যায়, ধরো অনেকগুলো একসাথে রাখা যায়। এই জন্য ফিউশন রিঅ্যাকশনে কি দুইটা তিনটা একত্র হয়ে বড় একটা জিনিস হয়। আর ফিশনে কি হয়, ফিশনে হয় হচ্ছে একটা বড় জিনিস থাকে, সেটা ভাঙ্গা ছোট করে, তার মানে সেটা দেখতে আয়ের মতো। ঠিক আছে, তার মানে ফিশন মানে হচ্ছে যেটা বড় নিউক্লিয়াসকে ভেঙে ছোট করে, আর ফিউশন মানে হচ্ছে যেখানে অনেকগুলো নিউক্লিয়াস আসে, মানে দুইটা নিউক্লিয়াস আসে আইসা বড় একটা হয়। ঠিক আছে, আমি এভাবে মানে একটা সময় মনে রাখতাম যখন আমারও কনফিউশন হয়তো, এখন আর হয় না। ঠিক আছে, তো কারো যদি কনফিউশন হয় সে এই টাইপের কোন একটা বুদ্ধি বের করে নিতে পারে। তো কি আর ক্লাস আছে এরপরে? নাই না স্যার। স্যার। তাহলে কি আমরা একটু পড়বো? জি স্যার। স্যার নামাজ যাইতে হবে, গোসল টোসল করতে হবে, রোজার দিন। জি স্যার। স্যার আচ্ছা, একটু আমরা মানে 10-15 মিনিট পড়ি আর কি, সমস্যা নেই। অ্যাটেন্ডেন্স হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিব, সমস্যা নেই। আচ্ছা, তো এই মোটামুটি আমাদের মডার্ন ফিজিক্সে একটা পার্ট স্যার চলে একটা গেল। কোশ্চেন স্যার। স্যার ক্লাস শেষে আমাকে একটু 5 মিনিট সময় দিতে পারবেন স্যার? হ্যাঁ, দিব। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে পার্টে যাব সেটা হচ্ছে ইসের পার্ট, সেটা হচ্ছে রিলেটিভিটির পার্ট। হ্যাঁ, থিওরি অফ জেনারেল রিলেটিভিটি, থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি, এই পার্টে আমরা চেক করব। স্পেশাল রিলেটিভিটিতে যাওয়ার আগে আমাদের আসলে কয়েকটা ছোট ছোট ব্যাপার করতে হবে, সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স কি? ফ্রেম অফ রেফারেন্স মানে হচ্ছে যে একটা কোঅর্ডিনেট সিস্টেম, যে সিস্টেমের সাপেক্ষে আমি হচ্ছে কোন একটা মেজারমেন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম যে যে সিস্টেমের সাপেক্ষে আমি কোন একটা মেজারমেন্ট করি। যেমন হচ্ছে কি, আমি যদি একটা এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমার একটা ফ্রেম অফ রেফারেন্স। আসলে ফ্রেম অফ রেফারেন্স বলতে আমি যদি একেবারে সহজ ভাষায় বলি, তাহলে হচ্ছে যে কোনো একটা সিস্টেম, যে সিস্টেমে আমি একটা এক্সপেরিমেন্ট করব বা কোন একটা মেজারমেন্ট করব, সেটা হচ্ছে একটা ফ্রেম অফ রেফারেন্স। যেখানে আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাই, ধরো আমি তোমাদের নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে চাই যে তোমাদের মানে খাওয়া দাওয়ার উপর তোমাদের পড়াশোনার প্রভাব কেমন, যে খাওয়া দাওয়া বেশি করলে কি তোমার পড়াশোনা ভালো হচ্ছে নাকি খাওয়া দাওয়া বেশি করলে পড়াশোনা খারাপ হচ্ছে। এরকম একটা এক্সপেরিমেন্ট যদি করি, তাহলে আমার ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে তোমরা। ঠিক আছে, ধরো আমি একটা গাড়ির ইঞ্জিন নিয়ে কোনো একটা গবেষণা করবো। ঠিক আছে, তার মানে আমার ফ্রেম অফ রেফারেন্স তখন হচ্ছে গাড়ির ইঞ্জিনটা। তো এরকম আর কি। তো ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম যেখানে আমি আমার মেজারমেন্ট গুলো নিব, সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। তো এই ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হয় ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর একটাকে বলা হয় নন ইনার্শিয়াল ফ্রেম অফ। স্যার হ্যাঁ বলো। স্যার আমি একটু বের হচ্ছি স্যার একটু। আচ্ছা ভাই, বেরো। আচ্ছা, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি? যে ফ্রেম অফ রেফারেন্সে ইনার্শিয়া থাকবে। দ্যাট মিন্স ইনার্শিয়া কোথায় আছে? নিউটনের কোন সূত্রে? জড়তার সূত্র বলা হয় কোন সূত্রকে? ফার্স্ট ল স্যার। নিউটনের ফার্স্ট লকে বলা হয় জড়তার সূত্র, তাই না? কারণ ওই সূত্রে কি বলা আছে? ওই সূত্রে বলা আছে যে যদি তুমি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করো, চলমান বস্তু চলমান। হ্যাঁ গতিশীল বস্তু গতিশীল থাকবে, স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকবে। হ্যাঁ, তার মানে কি ওইখানে এক ধরনের কি আছে? ওইখানে এক ধরনের এনার্শিয়া আছে, যার যে অবস্থা সে সেই অবস্থায় থাকতে চায়। জি স্যার। এই জন্য নিউটনের ফার্স্ট ল যে কোঅর্ডিনেট সিস্টেমে ভ্যালিড, সেই কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এখন আমাকে বলো, নিউটনের ফার্স্ট লর মধ্যে কি অ্যাক্সিলারেশন আছে? ওটা তো জড়তার সূত্র। নাই স্যার, নাই স্যার, অ্যাক্সিলারেশন হবে না স্যার। অ্যাক্সিলারেশন নাই, কারণ ওখানে কি আছে? কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে, তাই না? তার জি মানে স্যার। হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি, ওখানে অ্যাক্সিলারেশন নাই। তার মানে যে রেফারেন্স ফ্রেম হচ্ছে স্থির অবস্থায় থাকে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে, সেই রেফারেন্স ফ্রেমকে আমরা কি বলবো? ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। সো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে কি, যে এমন একটা রেফারেন্স ফ্রেম, যে রেফারেন্স ফ্রেমের মধ্যে নিউটনের ফার্স্ট ল বা ল অফ ইনার্শিয়া ভ্যালিড হবে, সেটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। বা
সেই ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটা হবে স্থির বা হচ্ছে কনস্ট্যান্ট গতিশীল। ভেলোসিটিতে চলমান। ওকে, এখন নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স তাহলে কি হবে? স্বাভাবিকভাবে উল্টা ঘটনা। উল্টা Yes, sir. ঘটনাটা কি? যে রেফারেন্স ফ্রেমের মধ্যে অ্যাক্সিলারেশন থাকবে, মানে যে রেফারেন্স ফ্রেম মুভ করবে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে না, মানে অ্যাক্সিলারেশন ভেলোসিটিতে যে রেফারেন্স মুভ করবে সেই ধরনের ফ্রেমকে বলা হয় নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো আমরা আমাদের এই মানে এইখানে এই কোর্সে যা পড়বো তার সবই হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আমরা আসলে পড়বো না। তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এটা কি? এটা হচ্ছে এরকম যে ধরো দুইটা রেফারেন্স ফ্রেম, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এস প্রাইম, এরকম দুইটা রেফারেন্স ফ্রেম। এস রেফারেন্স ফ্রেমটা হচ্ছে রেস্ট অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, আর এস প্রাইম যে রেফারেন্স ফ্রেম সেটা হচ্ছে এই এস রেফারেন্সের সাপেক্ষে ভি ভেলোসিটিতে চলমান আছে। গতিশীল। হ্যাঁ, গতিশীল। ভি ভেলোসিটি, ভি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি, সেই কনস্ট্যান্ট বা ইউনিফর্ম ভেলোসিটিতে সে গতিশীল। তো যখন টাইম শূন্য একেবারে শুরুতে কিন্তু এস আর এস প্রাইম একই জায়গায় ছিল, তারপরে সময়ের সাথে সাথে এই এস প্রাইম ফ্রেমটা সামনের দিকে অগ্রসর হয়েছে ভি ভেলোসিটিতে, আর এস ফ্রেমটা সে যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। এখন ধরো একজন অবজারভার সে দুইটা ঘটনাই দেখলো যে এটা এখানে দাঁড়ায় আছে, এটা সামনের দিকে গেছে। তো এখন যদি আমি সেই অবজারভারের সাপেক্ষে পজিশন আর টাইম বের করি এই দুইটা ঘটনা, তাইলে জিনিসটা কেমন হবে? এইটার ক্ষেত্রে যেটা হবে সেটা হবে, আমরা যদি পজিশন আর টাইম বের করি, পজিশন বের করতে আমরা কি কি ইউজ করি? এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস ইউজ করি না? থ্রি ডাইমেনশন। হ্যাঁ, ওয়াই, মানে ব্যাপারটা হবে এরকম যে এক্স অ্যাক্সিসে হবে এক্স, ওয়াই অ্যাক্সিসে হবে ওয়াই, আর জেড অ্যাক্সিসে হবে জেড। আর টাইম তো দুইটাই সমান, দুই পাশে টাইম টি। এটা হবে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, মানে এই এস ফ্রেমের সাপেক্ষে হবে সেটা। এটা এস প্রাইম ফ্রেমে কি, এটা কি হবে? এস প্রাইম ফ্রেমে এই জিনিসটা একটু চেঞ্জ হয়ে যাবে। কেমন? এক্স সমান সমান হবে এক্স প্রাইম, এক্স সমান সমান এক্স প্রাইম। ওয়াই সমান সমান হবে কি? ওয়াই প্রাইম। জেড সমান সমান হবে জেড প্রাইম। আর টি সমান সমান হবে টি প্রাইম। তো এরকম একটা দুইটা ঘটনা ঘটে যাবে, মানে সে এইখানকার অবস্থান দেখবে একরকম, এখানকার অবস্থান দেখবে এরকম। হ্যাঁ, দুইটা ঘটনারে দুই রকম দেখলো একজন অবজারভার। তো এটা ছিল হচ্ছে গ্যালিলিওর ট্রান্সফরমেশনের ফর্মুলা বা ট্রান্সফরমেশনের যে ইকুয়েশন সেটা ছিল এরকম। ফ্রম দ্য ফিগার উই ক্যান ইজিলি আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে এক্স ওয়াই জেড, আর এটাতে কি হবে? এটাতে দেখো ইনিশিয়ালি এই এস প্রাইম আর এস প্রাইম, মানে এস ফ্রেম আর এস প্রাইম ফ্রেম দুইটাই কিন্তু একই জায়গায় ছিল। ইনিশিয়ালি দুইটাই কিন্তু এখানে ছিল, মানে দুইটা একই জায়গায় ছিল। তো নির্দিষ্ট টাইম টি পরে সে হচ্ছে কি করছে, এখান থেকে এই পর্যন্ত গেছে। স্যার আমাকে একটু লিভ নিতে হবে। যাও, স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আচ্ছা, টি সময় পরে সে যদি এত দূর ডিস্টেন্সে যায়, আমাকে বলো যে একটা সুষম ভেলোসিটিতে কোন একটা বস্তু যদি চলে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে তার অতিক্রান্ত দূরত্ব কি হয়? বিটি। s is equal to vt। তার মানে সে এখান থেকে এইটুকু যে ডিসটেন্স গেছে সেটা হচ্ছে vt, s is equal to vt। আচ্ছা, তাইলে আমরা
এক্স প্রাইম যে জিনিসটা, এক্স প্রাইম জিনিসটা কি হবে? এক্স প্রাইমটা এরকম হবে না যে এক্স মাইনাস বিটি, ধরো এইখানে একটা একটা অবজেক্ট আছে পি, এইটা হচ্ছে পি পয়েন্ট, যেখানে দাঁড়ায় আমার ওই অবজারভার সে হচ্ছে দেখতেছে ঘটনা, ঘটনা দেখতেছে কি হচ্ছে সেটা সে দেখতেছে। তো তার ক্ষেত্রে এখান থেকে এইটুক হচ্ছে এক্স পুরাটা, আর এখান থেকে এইটুক হচ্ছে তার এক্স প্রাইম। তাহলে এক্স প্রাইমটা এরকম হবে না এক্স মাইনাস ভিটি, স্যার বা হচ্ছে এক্স হবে কি, এক্স হবে হচ্ছে এক্স প্রাইম প্লাস বিটি। এখন ওয়াই এর ক্ষেত্রে কি হবে? ওয়াই এর ক্ষেত্রে কি দুইটাই সেম হবে না? ওয়াই অ্যাক্সিসের দিকে তো আমার কোনো ই নাই, ওয়াই অ্যাক্সিস বরাবর কি আমার কোনো মুভমেন্ট আছে? না স্যার, কোনো চেঞ্জ নাই। ওয়াই অ্যাক্সিসে কোনো চেঞ্জ নাই, জেড অ্যাক্সিসে তাও নাই চেঞ্জ। জেড অ্যাক্সিসে কোনো চেঞ্জ নাই। তার মানে ব্যাপার যেটা দাঁড়াবে সেটা হবে এরকম, এক্স প্রাইম গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে এক্স প্রাইম হবে এক্স মাইনাস বিটি, ওয়াই প্রাইম হবে ওয়াই, জেড প্রাইম হবে জেড, টি প্রাইম হবে টি। এটা হবে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অনুযায়ী মানে একটা ইকুয়েশন। আর ইনভার্স গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলতে কি বোঝায়? সেটা হচ্ছে আমি এক্স ওয়াই জেড এর মান যদি বের করি সেটা হবে ইনভার্স গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এক্স সমান সমান হবে এক্স প্রাইম প্লাস ভিটি, ওয়াই সমান সমান হবে ওয়াই, জেড সমান সমান হবে জেড, টি হবে সমান সমান হবে টি প্রাইম। বিপরীতটা হবে। স্যার এখানে ভাইভাতে কোশ্চেন স্যার, কিরকম এটা- হতে পারে স্যার? ভাইবার কোশ্চেন হতে পারে যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কি, তারপর হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলা কি হতে পারে, তারপরে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন তো আসলে ফেল করবে, একটু সামনে গেলেই দেখবা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ফেল করবে, কেন ফেল করে। তো সেটা আসলে আমরা আগে দেখি, দেখার পরে তোমরা এই জিনিসটা একটু বুঝতে পারবা যে এটার মধ্যে আসলে ঘাপলাটা কি। তো আইনস্টাইন মানে এটা যখন কিসের ট্রান্সফরমেশন স্যার? এটা কি হচ্ছে সম্পর্কিত কি, ট্রান্সফরমেশন এটা স্যার হচ্ছে এটা? ধরো একই অবজারভার দুইটা ভিন্ন অবজেক্ট যদি দেখে, একজন অবজারভার দুইটা ভিন্ন অবজেক্ট যদি দেখে বা দুইটা ভিন্ন ইভেন্ট যদি দেখে, যে ভিন্ন ইভেন্টটা কেমন, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এস প্রাইম। এস হচ্ছে স্থির আর এস প্রাইম হচ্ছে গতিশীল। এইরকম দুইটা ঘটনা যদি একই অবজারভার দেখে, তো দুইটা ঘটনা তার কাছে দুই রকম মনে হয়। মানে এটার ক্ষেত্রে সে এক ধরনের তার পজিশন আর টাইম পায়, এটার ক্ষেত্রে এক ধরনের পজিশন আর টাইম পায়। ঠিক আছে, দুইটার ক্ষেত্রে ডিফারেন্ট পায়, ডিফারেন্ট পজিশন আর টাইম সে পায়। তো এটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। স্যার টি প্রাইম সমান টি বলতে কি বোঝানো? টি প্রাইম সমান টি মানে হচ্ছে যে টাইমটা দুই পাশেই সমান থাকে। মানে তো এস এর এস 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 ফ্রেমে কোন একটা ইভেন্ট ঘটলে সেখানে যদি 5 মিনিট সময় যে ঘটনাটা সে দেখবে, এস প্রাইম ফ্রেমেও যদি 5 মিনিট সময় ধরে কোন একটা ঘটনা ঘটে, তাহলে সে একই টাইমই মনে হবে তার কাছে। ঠিক আছে, কিন্তু ওয়াই জেড অ্যাক্সিসও তার কাছে সেই মনে হবে, কিন্তু এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর যে ঘটনাটা ঘটবে সেইটা তার কাছে একটু অন্যরকম মনে হবে, মানে দুইটা আলাদা আলাদা মনে হবে। কিন্তু আইনস্টাইন যখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দেয়, তখন সেইখানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির দুইটা পোস্টুলেটস ছিল। সেই পোস্টুলেটস গুলো কি কি? দ্য লস অফ দ্য ফিজিক্স আর সেম ইন অল ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ফিজিক্সের সকল সূত্র সকল ধরনের ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে সেম হবে। আরেকটা বলা হয় কি, দ্য স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস হ্যাজ দ্য সেম ভ্যালুস অফ সি ইন অল ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। সব ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে লাইটের স্পিড এটা সবসময় সেম হবে। দুইটা জিনিস, সব ধরনের ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে ফিজিক্সের সব সূত্র হচ্ছে সমান একই। আর একটা জিনিস কি, সব ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে লাইটের ভেলোসিটি সি সেটা হচ্ছে সমান। এখন খেয়াল করে দেখো যে এখানে দুইটা ফ্রেম আছে, দুইটা ফ্রেমে ফিজিক্সের যে সূত্র আমি যে দুইটা পাইলাম সেই সূত্র দুইটা কি এক, বা ইকুয়েশন দুইটা কি এক ছিল? স্যার ভিন্ন ছিল। ভিন্ন ছিল। তারপরে আমরা জানি কি, আমরা জানি
v is equal to মানে মানে ভেলোসিটি is equal to dx by dt। তো যদি x এর মানে ভিন্নতা থাকে তাহলে v এর মান বা লাইটের ভেলোসিটি মানে ডিফারেন্ট চলে আসে না? হুম, তাহলে এখানে কি লাইটের ভেলোসিটি দুইটা ফ্রেমে সেম হয়েছে? হয়নি স্যার। হয় নাই। তার মানে কি কাহিনী কি? কাহিনী হচ্ছে এটা যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে তাহলে কোন একটা কি দরকার, সংস্কার দরকার। স্যার আরেকবার একটু বলবেন স্যার, নেটের জন্য শুনতে পাইনি ভালো করে। আচ্ছা আমি যেটা বললাম যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির প্রশ্নলেসে বলা হয়েছে যে লাইটের মানে সব ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে কি হবে, ফিজিক্সের সব সূত্র সমান মানে একই হবে, আর সব ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে লাইটের ভেলোসিটি সেম হবে। তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে কি সব ইকুয়েশন বা সব সূত্র সেম ছিল? না স্যার। সেম ছিল না। তারপরে একই সাথে যদি আরেকটা জিনিস বলি, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে কি লাইটের ভেলোসিটি সেম হবে? যেহেতু আমার এক্স এর মান ডিফারেন্স আছে তার মানে কি ভেলোসিটি তো ডিফারেন্ট হয়ে যাবে। জি স্যার। জি স্যার। তার মানে কি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে কি দরকার, সংস্কার দরকার। এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে কোনো একটা প্রবলেম আছে, তো সেই সংস্কারটাই করে হচ্ছে লরেন্স। ঠিক আছে, লরেন্স ট্রান্সফরমেশন বলতে আমরা যেটা বলি সেই সংস্কারটাই লরেন্স করে। তো সেটা আমরা নেক্সট দিন পড়বো, আজকে আমরা এই পর্যন্তই রাখি।